রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। মুখ্যমন্ত্রী ভাষা, অজয় মুখার্জি থাকে, জ্যোতি বসু থাকে, বুদ্ধদেব বাবু, সবাই একটা ভাব ভঙ্গিমাটা ভাষা ছিল। ইয়ার কোনো ভাষার জ্ঞান নেই। এই সবাইতে পিএইচডি, সংস্কৃতে পিএইচডি, ইংলিশে পিএইচডি, হিস্ট্রিতে পিএইচডি, মানে কত সাবজেক্টে পিএইচডি করেছে আমরা তো বুঝতেই পারি না। এই গভর্নমেন্ট যাওয়ার পর সমস্ত মন্ত্রিমণ্ডল তিহাড় জেলে বসবে, ওখানে মন্ত্রিমণ্ডল চালাবে। Encounter, do you support it? No. As far as the things are concerned in West Bengal, they need encounter. আমার প্রতিদ্বন্দ্বী আসানসোল থেকে, আসানসোলে বস্তিন বাজারে একটা দুর্গা মন্দির আছে, বছরে 4 দিন খুলে, সপ্তমী, অষ্টমী, বিজয়া, নবমী, বিজয়া, 361 দিন বন্ধ। কেন আসানসোলে একটা মন্দির কেন বন্ধ, তার উত্তর ওদের কাছে আছে। উল্টিতে আমরা জিতবো, কিন্তু লড়াই আছে, শেষ বিন্দু, শেষ ইঞ্চ অব্দি লড়াই করতে হবে। আমি মনে করব কি হালকাভাবে নিলে চলবে, সেটা চলবে না। যুদ্ধ আছে। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। ভোট যুদ্ধে বাংলায় আপনাদের স্বাগত জানাই, আমি ভাস্কর। আপনারা জানেন যে হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরই বিধানসভা নির্বাচন 2026। আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী সব দলই এই মুহূর্তে প্রচারে ব্যস্ত, একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণে বিঁধছেন, ব্যস্ত সকলেই। আর এই ব্যস্ত সময়েই আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে, যিনি এই বিধানসভা আসনের বিদায়ী বিধায়ক এবং এবারও কুলটি বিধানসভা কেন্দ্র, যা পশ্চিম বর্ধমানের অন্তর্গত, সেই কেন্দ্র থেকে এবারে বিজেপির প্রত্যাশী ডক্টর পোদ্দার, আপনাকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে। আপনার কাছে জানতে চাইবো যে এর আগে যে কটা নির্বাচন আপনি দেখেছেন, গতবারের নির্বাচনের কথা যদি বলি, গতবারের নির্বাচন আর এবারের যে নির্বাচন, তার মধ্যে কোনো পার্থক্য কি আপনি অনুভব করছেন, অন্তত বাইরে থেকে? পার্থক্য বলে তো পশ্চিমবাংলায় পুরোপুরি, পশ্চিমবাংলায় এবার আমরা সরকার গঠন করতে চলেছি। বা আগে আমরা লড়াই করার জন্য লড়তাম, কিন্তু এবার সরকার গঠন করার জন্য লড়ছি। তার মানে এটাই মূল তফাৎ। 2 নম্বর তফাৎ, এই জিহাদি সরকার, যে জিহাদি মনোভাব, সে আর পশ্চিমবাংলা মানবে না। এরা বিধানসভার ভিতরে জয় বাংলা চেঁচায় সব সময়। এই যে আমাদের কি বলবো সকল্ড মুখ্যমন্ত্রী, সে সব সময় বলে থাকে জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান, এদের পশ্চিমবাংলা বলতে কি ব্যথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা স্লোগান বলেন, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা জয় বাংলা স্লোগান বলেন, এবং এই নিয়ে আপত্তি জানাচ্ছেন ডক্টর পোদ্দার। ডক্টর পোদ্দার, আরেকটা বিষয়, আপনি তো এই কুলটি বিধানসভা কেন্দ্র থেকে গেলবার জয়লাভ করেছিলেন, প্রতিশ্রুতিও কিছু মানুষের কাছে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কতটুকু পূরণ করতে পেরেছেন? যতটা আমার ক্যাপাসিটি সেই হিসাবে করেছি। পশ্চিমবাংলা সরকার আগে 60 লাখ টাকা বছরে দিত, তার 2 বছর পরে 70 লাখ করলো। তো আমি পুরোপুরি খরচ করার চেষ্টা করেছি। সেন্ট্রাল এজেন্সি, সেল, রেল, কোল ইন্ডিয়া থেকে যতটা সম্ভব আমি কাজ করেছি। আর পশ্চিমবাংলায় কাজ করে তো খুবই অসম্ভব। পশ্চিমবাংলা তো শ্মশান হয়ে গেছে। স্কুল নেই, স্কুলে 40টা টিচারে 5টা টিচার, স্কুলের বিল্ডিংগুলো ভেঙে পড়ছে, স্বাস্থ্যসেবা একবারে ভেঙে পড়েছে। আপনি এখানে আসানসোলকে কর্পোরেশন বলেন, লজ্জা লাগে না যারা কর্পোরেশন বানিয়েছে? গ্রামে গিয়ে অবস্থাটা দেখুন, গ্রামের জল নেই, লাইট নেই, রোড নেই, মানুষের বেসিক কমিউনিটিজ নেই। কর্পোরেশনে প্রত্যেকটা ওয়ার্ডে একটা প্রাইমারি হেলথ সেন্টার করা উচিত। কয়েক জায়গা বানিয়েছে, লোক জানে না এটা প্রাইমারি হেলথ সেন্টার, তালা বন্ধ করে বিল্ডিংটা শুধু আছে। কেন? 60% টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, 40% স্টেট গভর্নমেন্ট দেয়, ওর ওষুধের সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। এদের কি ব্যথা আছে? কলকাতায় তো 100 জায়গা বানিয়েছে, 144 ওয়ার্ডে, এখানে 106 ওয়ার্ডে কেন বানায়নি? আসানসোলকে এরা আলাদা চোখে দেখছে। কলকাতায় একটা বিল্ডিং পড়লে পুরো প্রেস, সমস্ত মন্ত্রী ঝাঁপিয়ে পড়ে। এখানে পুরো গ্রাম ভেসে গেলে কেউ কানার দেখার লোক নেই। এই তো আসানসোল কুলটি সমস্ত লোকের অবস্থা।
আমরা দেখি শুধু যদি সামগ্রিক ভারতবর্ষের পরিস্থিতির কথা বলি, উত্তর ভারত অনেক ক্ষেত্রে উন্নতির দিক থেকে পিছিয়ে থাকে, নেক নজরে থাকে না। সেরকমই কি কিছু একটা ব্যাপার, যেটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক উন্নতি এবং কলকাতার বাইরে যে জায়গাগুলো সেখানে উন্নতির দিকে বিশেষ নজর নেই, এটাই কি আপনি বলতে চাইছেন রাজ্য সরকারের? রাজ্য সরকার ব্যর্থ, কোনো কাজের নেই, শুধু এগিয়ে বাংলা এগিয়ে বাংলা। হ্যাঁ নিশ্চয়ই এগিয়ে বাংলা। কিসে এগিয়ে বাংলা হয়? চুরিতে এগিয়ে বাংলা, স্বাস্থ্য চুরি, খাদ্য চুরি, শিক্ষা চুরি, চাকরি চুরি। তো এগিয়ে বাংলা নিশ্চয়ই। কে কি বাংলা ছিল যে পুরো ভারতবর্ষের লোক এখানে চাকরি করতে আসতো? এখন এখানকার লোক বিপন্ন, এখানকার লোক বাইরে যাচ্ছে। ইউ সি দ্য ইউপি, জেট স্পিডে ইউপি আগে বাড়ছে। বগলে ঝাড়খণ্ড, আমাদের গভর্নমেন্ট নেই। বিহারে দেখুন, প্রত্যেকটা বাড়িতে আপনি জল, নল সব সেবা পাবেন। এখানে 25 বছর আগে 300 কোটি টাকা কুলটির জন্য দেওয়া হয়েছিল, শুধু জলের জন্য। সে চান করার জল, খাবার জলের জন্য আলাদা প্রকল্প মোদিজির চলে আসছে, হর ঘর নল হর ঘর জল। ওটা তো স্বপ্ন, দূরের কথা। আমি বিধানসভায় তুলেছি, গরিব লোকের কাছে কার কাছে 60 টাকা নিয়েছেন, কার কাছে 3000 নিয়েছেন, এখন বলছেন 10,000 দিতে হবে, 12,000 দিতে হবে জলের কানেকশনের জন্য। এটা কেন? ফিরাদ হাকিম মিনিস্টার বললেন না আমরা বিশেষ নজরে কুলটিকে দেখছি। কি দেখছেন আমি জানি না। সেই হাল আমি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার কমিটিতে ছিলাম। সে সময় পুরো পুরো যতটা অফিসার আছে পশ্চিমবাংলায়, মাথা খুঁটিগুলো সব বসেছিল। আমি বললাম আমার 3টা প্রাইমারি হেলথ সেন্টার, সাথে বিদ্যানন্দপুর হেলথ সেন্টারটা একবারে শেষ হয়ে গেছে। সপ্তাহে সৌভাগ্য একজন ডাক্তার ওখানে ছিলেন, যে বললেন আমি তো ওখানে চাকরি করতাম, ওখানে তো নাইগেশন অপারেশন হতো। বলো এখন কুকুর ঘুমাচ্ছে, আর কোনো অপারেশন হচ্ছে না, মানুষকে দেখার জন্য ডাক্তার নেই। বড় বড় বিল্ডিং হচ্ছে, মাল্টি ন্যাশনাল হসপিটাল বানাচ্ছে, কিন্তু ডাক্তার নেই। নিউরো ডিপার্টমেন্ট, নো নিউরো ফিজিশিয়ান, নো নিউরো সার্জন। কার্ডিও ডিপার্টমেন্ট, নো কার্ডিওলজিস্ট, নো কার্ডিয়াক সার্জন। এই তো পশ্চিমবাংলার অবস্থা। ডাক্তারের রেপ হবে, ডাক্তার কোথা থেকে পাবেন? ডাক্তারে পাস করেছে, তার সার্টিফিকেট দিতে 2 মাস 3 মাস ডিটেন, 2 বছর ডিটেন করে দেয়, টাকা না চাইলে সার্টিফিকেট দেবে না। এটা শুধু পশ্চিমবাংলায়, ভারতবর্ষে কোথাও নেই। ডক্টর পোদ্দার, আপনি যে কথা বলছেন, যেটা বাইরে থেকে লোকে দেখতে পাবে, সেই উন্নতিটা হয়েছে। অর্থাৎ আপনি যে কথা বললেন, হসপিটাল হয়েছে, নিউরো ডিপার্টমেন্ট হয়েছে, ডাক্তার নেই, আরও যেটা বাইরে থেকে লোকে দেখে বুঝবে একটা কিছু হয়েছে, কিন্তু আসলে অন্তঃসার শূন্য, খোকলা, এটাই তো বলতে চাইছেন? ইয়েস, ডেফিনেটলি। আচ্ছা, একটা কথা বলুন, যে একজন তৃণমূল বিধায়ক আর একজন বিজেপি বিধায়ক, কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা, তারতম্যর ব্যাপার আছে, এবং সেটা কেমন? মানে ডেফিনেটলি we have to go through the DM, then we have to go through the corporation, and finally we get the NOC, then we can do the work. It is a long process, and it is a definitely deviating process in Paschim Bengal. Simultaneously other state, আমি ঝাড়খণ্ডে গেছি, আমি ছত্তিশগড়ে গেছি, মধ্যপ্রদেশ, সেরকম কোনো গভর্নমেন্ট, অপোজিশন গভর্নমেন্ট থাকলেও সেরকম অবস্থা নেই। এখানে যে হিংসা প্রতিহিংসা আছে না, কোথাও নেই ভারতবর্ষে। আপনি পশ্চিমবাংলার লোক হিসাবে কোথাও যান না, আপনি বলবেন আমি পশ্চিমবাংলা থেকে আছি, ওখান থেকে এসেছি, আপনি ভাবভঙ্গিমাটা দেখবেন। আমরা বিজেপি বিধায়ক হিসাবে যখন যাই দিল্লি, তারা সারপ্রাইজিংলি আমাদেরকে উঠে চেয়ারে বসায়, ইউ আর ফ্রম বিজেপি, বিধায়ক পশ্চিমবাংলা থেকে। পশ্চিমবাংলায় বিজেপি করাতে কত রকম হাজার হাজার কর্মী আমাদের মারা গেছে। এই হিংসাটা বাকি কোনো স্টেটে ভারতবর্ষে হয় না। ঠিক আছে, ইলেকশনে 1 মাস যুদ্ধ চলবে। আপনি बनारस যান, यूपीতে ইউ উইল সি পার্লামেন্ট ইন পান দোকান এন্ড চা দোকান, और সব পার্টির লোক বসে একসঙ্গে চা খায়, পার্লামেন্ট চলে, বহস চলবে। কিন্তু এই রকমের মার ধাড়, হিংসা প্রতিহিংসা, বাড়ি ভেঙে দেওয়া, কেটে দেওয়া, এইসব কোথাও চলে না। আপনাদের স্লোগান হচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ঠিক কি কি কারণে পাল্টাতে চাইছেন, একটু স্পষ্ট করে দর্শকদের বলুন তো। পশ্চিমবাংলাকে এই যে মুখ্যমন্ত্রী শ্মশান করে দিয়েছে, মুখ্যমন্ত্রী ভাষা, আমাদের ডাক্তার সাহেব যে প্রথম মুখ্যমন্ত্রী ছিল, বামপন্থী যেমনই লোক থাকুক, অজয় মুখার্জি থাকে, জ্যোতি বসু থাকে, বুদ্ধদেব বাবু, সবাই একটা ভাব ভঙ্গিমাটা ভাষা ছিল। এর কোনো ভাষার জ্ঞান নেই। এই সবাইতে পিএইচডি,
সংস্কৃতে পিএইচডি, ইংলিশে পিএইচডি, হিস্ট্রিতে পিএইচডি, মানে কত সাবজেক্টে পিএইচডি করেছে আমরা তো বুঝতেই পারি নাই। আর্ট তো কোটি কোটি টাকার ইয়ার আর্ট বিক্রি হয়। সেই মতন মুখ্যমন্ত্রী পেয়েছি, পশ্চিমবাংলাকে শ্মশান করে দিয়েছে। একদিক থেকে শুরু করি, সমস্ত মন্ত্রীগুলো জেলে, তারা বেলে বাইরে আছে। মনে করুন একটা লোকের 7 বছর ইমপ্রিজমেন্ট হবে ওই যে আইনে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার 4 বছর পেরিয়ে গেছে, 3 বছর পেরিয়ে গেছে, তো হি ক্যান কাম আউট অন দ্য বেল। কিন্তু 3.5 বছর তো বাকি আছে, শাস্তি তো বাকি আছে। এই গভর্নমেন্ট যাওয়ার পর সমস্ত মন্ত্রিমণ্ডল তিহাড় জেলে বসবে, ওখানে মন্ত্রিমণ্ডল চালাবেন। দেখুন, দুর্নীতির কথা, কাটমানির কথা, কথায় কথায় এগুলো সব আসবে। আমি আপনার কাছে জানতে চাইছি যে আমরা যে বিধানসভায় বসে এই মুহূর্তে কথা বলছি, এটা তো কোল বেল্ট এরিয়া। আমরা কয়লা চুরির কথা শুনি, বালি চুরির কথা শুনি। এবার ধরুন তৃণমূলের তরফ থেকে এরকম অভিযোগ হচ্ছে, বিজেপির লোক প্রশ্রয় দেয়, এর মধ্যে জড়িয়ে আছে কয়লা চুরি, বালি চুরি, আপনার গরু পাচার এসবের সঙ্গে। তো এইটা যদি তৃণমূল থেকে অভিযোগটা ওঠে, তার জুৎসই কিছু উত্তর আছে আপনার কাছে? ডেফিনেটলি। চোরের মায়ের বড় বড় কথা। তারা চুরি করতে রাজা, তারা মাস্টার মাইন্ড। আপনার সরকার আছে, ও চুরি অন্য লোক করবে? ইট ইজ ফ্রম টপ টু বটম। উপর থেকে তারা হ্যান্ডেল করা হচ্ছে সমস্ত লোককে, কিভাবে চুরি করবে, কত টাকা উপরে পাঠাবে, কত টাকা নিচে থাকবে। ইট ইজ এ সিন্ডিকেট সিস্টেম। অভিষেক থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি, কেউ কোনো ধোয়া তুলসী পাতা নেই। তাহলে বিজেপির উপর যে অভিযোগটা ওঠে এই এলাকার মধ্যে, বিজেপিকে উদ্দেশ্য করে যে কথা বলা হয়, সেটা বলছেন একেবারেই ফাঁকা আওয়াজ। একদম, মানে আমার কথাটা বুঝুন, যারা মানসিকতা বাড়ি থেকে খালি পকেটে বেরোয় আর রাত্রেবেলা ভর্তি পকেটে ঢুকে, আর একজন ভর্তি পকেটে বেরোয় আর খালি পকেটে বাড়ি ঢুকে, তাদের সঙ্গে কি তফাৎ আছে আপনি বুঝতে পারেন। বিইং এ ডক্টর, আই এম সার্ভিং ফর দ্য 45 ইয়ার্স। যাদের কাছে ফিস আছে না আছে আমার কোনো যাওয়া আসা নেই, ওষুধও কিনে দিই। উই আর দ্য ওল্ডেস্ট ইন্ডাস্ট্রিজ ইন আওয়ার বেল্ট। তা আমি সবার বাড়ি জানি, ভাই এক ওষুধ কিনতে পারবে কি না, একে দেখতে হবে, ওষুধ কিনে ওদেরকে দিয়ে দিই। আমাদের যার ব্যথা হবে ভিতরে, মানুষকে দেখে ব্যথা আছে, তখনই ব্যথা বুঝতে পারবে। চোরগুলো ব্যথা বুঝে না, তারা তো কালী মাইকে পুজো করে রাত্রেবেলা বেরোয় চৌরি ডাকাতি করতে। ডক্টর পোদ্দার, আপনি দুটো কথা বললেন। আমরা জানি আপনি একজন ডাক্তার, এবং একই সঙ্গে যে কথা বললেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের দুরূহ অবস্থা, চিকিৎসা পরিষেবা সুষ্ঠুভাবে পাচ্ছে না। তো একজন চিকিৎসক হিসেবে আপনার এই এলাকায় স্বাস্থ্য পরিষেবার যে হাল আছে, সেইটা শুধরানোর জন্য আপনি কি করতে চান, এখানকার মানুষকে বলবেন সেটা? গভর্নমেন্ট আসলে পশ্চিম বাঙ্গাল উইল বি এট পার টু দিল্লি। এমস আমরা করেছি। আমরা প্রত্যেকটা হসপিটালে যে অবস্থা, বেড নেই, ডাক্তার নেই, তো আমরা শিক্ষণ সংস্থানে যদি স্কুলে যদি বাচ্চা ভালো করে না পড়ে, তো আগেটা কি পড়বে? একটা স্কুলে 5টা টিচার আছে, 10টা টিচার 40-এর জায়গা, তো কি পড়বে? কেন আপনি ছেলেকে আপনি সরকারি স্কুলে পাঠাবেন? কেউ পাঠাতে চায়? কেন পাঠাতে চায় না? আমরা তো সরকারি স্কুলে পড়ে ডাক্তার হয়েছি। সেই সব টিচার, তার ক্লাস, তাদের যে এডুকেশন, তারা পড়াবার শিক্ষার যা ছিল, মান যেটা ছিল সেটা এখন নেই, এবং বেসরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠান এগুলোরই এখন রমরমা। আর আপনি যেহেতু চিকিৎসক, আমার এই জন্য আপনার কাছে আরও বেশি করে জানতে ইচ্ছে করছে, এবারের নির্বাচনে আরজি কর ইনসিডেন্ট কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আপনারা কিভাবে দেখছেন বিষয়টা একটু যদি বলেন। দেখুন, আরজি করকে সমস্ত লোপাট করা হয়েছে। আরজি করের যে ঘটনা, একটা লোককে অ্যারেস্ট করে ওকে ফাঁসি দিয়ে দেবে, এই ঘটনাটা নয়। ইয়ার ভিতরে বড় বড় মাথা জড়িত আছে। এটা পুরো সিন্ডিকেট চলে হসপিটালে। ওই মেয়েটা অনেক কিছু জানতে পেরেছিল, সেটা থ্রেট করেছিল আমি প্রকাশ করে দেব, তার আগে ওকে শেষ করা হয়েছে। আমি আপনাকে জানাই, আমাদের বিধানসভায় একটা বিল এসেছে, মেডিকেল বিল। তার উপরে বলা হয়েছে কি পেশেন্ট ভর্তি হলে আপনাকে 48 আওয়ার্সে জানিয়ে দিতে হবে কত টাকা লাগবে ওর কতদিন হসপিটালে থাকবে। সেই যে চলছিল বিধানসভায়, তাতে আমিও একটা স্পিকার ছিল।
আমি বললাম সে একটা বার্ন কেসের পেশেন্ট এসেছে, হাউ ইউ উইল ডিসাইড দ্য ফেট অফ দ্য বার্ন কেস পেশেন্ট? ইফ দ্য বার্ন ইজ 45%, সে পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না, তার প্লাস্টিক সার্জারি নিডেড হবে, তো আপনি দুদিনে 48 আওয়ার্সে খরচাটা কী করে জানাবেন? 48 আওয়ার্স তো আমরা পিরিয়ড বলি বার্ন কেসে, কি হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য বার্ন, হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ দ্য বার্ন, সে জানার জন্য। একটা কার্ডিয়াক পেশেন্ট আছে যে বুকে ব্যথা নিয়ে এসেছে, আমরা ডায়াগনোস করছি ওই কার্ডিয়াক পেশেন্ট, হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক মনে করলাম 48 আওয়ার্সে জানা গেল হার্ট অ্যাটাক আছে আর পুরো ম্যাসিভ ব্লক আছে, তো উই হ্যাভ টু গো ফর দ্য সার্জারি, এনজিওগ্রাফি আর এনজিওপ্লাস্টি। তো হাউ উইল ডিসাইড ইন 48 আওয়ার্স? তার মানে তারা একটা চাপ সৃষ্টি করতে চেয়েছিল প্রাইভেট হসপিটালের উপর, সবার উপর, যাতে টাকা ওসুল কি করে করা যায় তার একটা প্ল্যানিং ছিল। সেটা আমি স্পষ্টভাবে বিধানসভায় বুকে বলেছি। এই তো গভর্নমেন্টের আইন, এই তো গভর্নমেন্টের ভাবভঙ্গিমা, এটাই তো গভর্নমেন্ট চেয়েছে। কিভাবে এক্সট্রাকশন অফ মানি ফ্রম দ্য পিপল ইন দ্য হসপিটাল এভরিওয়্যার। এরপর আমি জানতে চাইছি, দেখুন আপনার এই কুলটি বিধানসভা এলাকায় আমি দেখলাম ড্রেনেজের অনেক ইস্যু রয়েছে, পানীয় জলের অসুবিধে রয়েছে। আপনি নিজেই বললেন হসপিটাল সার্ভিস স্ক্যারসিটি আছে, এত প্রবলেম, তারপর হচ্ছে কর্মসংস্থান ইস্যু, সেটা তো সর্বাঙ্গীনভাবে রাজ্য জুড়েই আছে, আপনার এখানেও আছে, কোলিয়ারি বেড। আপনি একজন বিধায়ক হিসেবে এই গত 5 বছরে যে কাজ সুযোগ পেয়েছেন করার, যা পাননি, কিভাবে জিতলে পরে কোন প্রতিশ্রুতি দিয়ে আপনি আশা করছেন যে আপনি নির্বাচনটা জিতবেন এবং জিতার পর এই কাজগুলো করবেন? প্রত্যেক বাড়িতে জল, এসসি পাড়ায় যাবেন তো নালি নেই, আর যে অবস্থায় ওরা থাকছে, যে অবস্থায় রোডে মানুষ থাকে না সেরকম ভাবে, এরকম মানুষ থাকে না। এমন এমন জায়গা আপনাকে নিয়ে যাবো তো দেখে আপনি বলবেন এখানে কি মানুষ থাকতে পারে? সেই আমাদের কর্পোরেশন, পশ্চিমবাংলায় বৃহত্তম কর্পোরেশন আসানসোল কর্পোরেশন। সরকার নজর নেই গরিবের উপর। সবসময় বলি আমি গরিবের জন্য, মা মাটি মানুষ, তো মাও নেই, মাটিও নেই, মানুষও নেই, তিনটাই ভাগ হয়ে গেছে। আসানসোলে আমার বিধানসভার জন্য আমাদের একটা বড় প্রজেক্ট আসছে, মহাকল্যাণেশ্বরী প্রজেক্ট। তাতে সেল, বিসিসিএল অ্যান্ড ইসিএল এর কিছু পেজ, রামনগর কুলিয়ারি যে আছে, রামনগরে আন্ডারগ্রাউন্ড যে কোল আছে, ইট ইজ রাউন্ড অ্যাবাউট 7 মিলিয়ন টন কোলস। তারপরে দামোগড়িয়া আছে, কিছু পেজ আছে। ওই যে মহাকল্যাণেশ্বরী প্রজেক্ট মোটামুটি 1 বছরে স্টার্ট হয়ে যাবে, তো প্রসেস হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। তো ওতে মোটামুটি লক্ষ টন মাসে রেজিং, তার থেকে বেশি হবে, তো অনেক কর্মসংস্থান হবে। বার্নপুরে এই মুহূর্তে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, তো 40,000 কোটি টাকা বার্নপুর পেয়েছে। তো এখানে ফেব্রিকেশন প্লান্ট ইমিডিয়েটলি এই ইলেকশনের পরেই শুরু হবে, ফেব্রিকেশন প্লান্ট, তাতে অনেক লোক চাকরি পাবে। বাকি আমার এলাকায় যে কোলিয়ারিগুলো আছে সব আন্ডারগ্রাউন্ড মাইন্স আছে। আন্ডারগ্রাউন্ড মাইন্সে রেজিং করতে গেলে লাগে 21,000 টাকা, সেল হয় 7,000 টাকা, কতদিন চালাবে? তো এখন আপনার চিনাকুড়ি মাইন 2, মাইন 2 ইজ দ্য ওয়ান অফ দ্য ডিপেস্ট মাইন ইন এশিয়া, তাকে লং ওয়াল করা হচ্ছে। লং ওয়ালে মোটামুটি 60,000 টন প্রোডাকশন মাসে শুরু হয়ে যাবে, দেন ইট উইল কাম ইনটু দ্য প্রফিট। একটা বিষয় হচ্ছে, দেখুন কর্মসংস্থানের জন্য শিল্প চাই, আপনি সেই একটা দিশা দেখানোর চেষ্টা করলেন। সার্বিকভাবে পশ্চিমবঙ্গে ভারী শিল্পের কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। আর ভারী শিল্প যদি না হয় তাহলে পরে এই যে প্রত্যেক বছর এত ছেলে পাশ করছে, ছেলেমেয়েরা পাশ করছে, তাদের কাজের সুযোগ সেরকমভাবে হবে না। আপনার কি মনে হয় ভারী শিল্প প্রয়োজন এবং সেটা কোন পরিবেশে আসতে পারে? একই সঙ্গে এটা আমি জানতে চাইব যে এখানকার যে ম্যান পাওয়ার যেগুলো তৈরি হচ্ছে সেগুলো বাইরে চলে যাচ্ছে কাজের সুযোগটা না হওয়ার কারণে, এটাকে কিভাবে আটকানো যেতে পারে? শিল্পের পুনরুজ্জীবন কিভাবে করা যেতে পারে? হোয়াট ইজ ইয়োর ভিশন অ্যাকচুয়ালি? এই 15 বছরে 6,642 কারখানা বন্ধ হয়েছে। আপনি সিঙ্গেল উইন্ডো সিস্টেম আছে গুজরাট, ইউপি, সব জায়গায় সিঙ্গেল উইন্ডো সিস্টেম। আপনি অ্যাপ্লিকেশন দেবেন, ইলেকট্রিসিটি, জমি থেকে আরম্ভ করে সমস্ত পেপার ইউ উইল গেট উইদিন এ মান্থ। এখানে কয়েক বছর লেগে যাবে। আপনি 300 কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছেন, কিন্তু আপনি সব জিনিসে পারমিশন পাচ্ছেন না।
300 কোটি টাকাতে আপনার 100 কোটি টাকা কাটমানিতে চলে গেছে। হাউ ইউ সেট আপ ইন্ডাস্ট্রি? নো ফিউচার অফ ইন্ডাস্ট্রিজ। এইবার ইন্ডাস্ট্রি হাউসগুলো ইন্ডাস্ট্রি শিফট করে দিয়েছে পশ্চিমবাংলার বাইরে, কিন্তু তারা থাকছে এখনও কলকাতায়, আমার গ্রামে থাকছে বড়গড়। ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল হাব। যে আসানসোল দুর্গাপুরে যত ইন্ডাস্ট্রি আছে তার ম্যাক্সিমাম মালিক এখানেই থাকে। সবারই একই ভার্সন। যদি এইভাবে গভর্নমেন্ট চলতে থাকে তো উই হ্যাভ টু লিভ দ্য পশ্চিমবাংলা। আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ ইউথ ক্যাপিটাল এক অর্থে বলা যেতে পারে। এবার আপনার এই কুলটি বিধানসভা এলাকা, আপনি তো প্রায় ঘরে ঘরে যান, যে কথা শুনছিলাম। তো এই যে লার্জ অ্যামাউন্ট অফ ইউথ, তাদের কিভাবে আপনি মোটিভেট করবেন এই নির্বাচনে আপনার পাশে দাঁড়াতে, অ্যাট দ্য সেম টাইম তাদের কিভাবে উদ্বুদ্ধ করবেন যে নির্বাচনে এই পদ্মফুল প্রতীককে বোতামটা টিপো, তার বিনিময়ে এই জিনিসটা হবে? পশ্চিমবাংলার পুরো ফেসটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ভাতার সরকার আছে, আমরা আসার পরে 45 ডেজে 7th পে কমিশন লাগু করব। দে আর 20% ইন বেঙ্গল, তো ওদের ফ্যামিলি নিয়ে 20% পিপল আর দেয়ার। যদি এই কথাটা ওদের কাছে যায়, ডেফিনেটলি দে উইল লিসেন। 4.5 লাখ চাকরি পশ্চিমবাংলায় ভ্যাকেন্ট আছে, উই উইল ফিল আপ। গভর্নমেন্ট আসার পর ফার্স্ট প্রায়োরিটি থাকবে ওকে ফিল আপ করা। আমরা অন্নপূর্ণা ভান্ডার 3000 দেব। কর্মসংস্থানে এটা 3000 কোনো মাইনে নেই, ভাতা কোনো মাইনে নেই। গভর্নমেন্ট আসলে ইউপিতে আপনি দেখছেন ইউপি জেট স্পিডে উপরে উঠছে। পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষকে চাকরি দিত। পশ্চিমবাংলায় যখন ভারতের গুরু হবে তখনই ভারত বিশ্বগুরু হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পশ্চিমবাংলা। जहां बलिदान हुए मुखर्जी वो कश्मीर हमारा है, जहां जन्म लिए मुखर्जी वो बंगाल हमारा है। तो আমরা কাশ্মীরকে ধারা 370 সরিয়ে কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ করেছি। এই ইলেকশনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আমরা পুরো করব, এটা পূর্ণ বিশ্বাস আছে, ওর আমরা করবই করব। অর্থাৎ ইউথ, তাদের উদ্দেশ্যে যে বার্তা সুস্পষ্টভাবে ডক্টর পোদ্দার যে কথা বলতে চাইলেন, যেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার একটা সুচারু চেষ্টা হবে, এবং একই সঙ্গে যতক্ষণ না পশ্চিমবঙ্গ উন্নত হচ্ছে ভারত ততক্ষণ বিশ্বগুরু হবে না। খুব উদ্বুদ্ধ করবার মতন কথা ডক্টর পোদ্দার। এর পাশে যখন মহিলাদের কথা আসে, মহিলা সশক্তিকরণের কথা আসে, মহিলা নিরাপত্তার কথা আসে, আপনি একজন চিকিৎসক হিসেবে যখন একজন ডাক্তারকে দেখেন হসপিটালে কর্মরত অবস্থায় তার মৃত্যু হচ্ছে, এই সমস্ত দিক, মানে আমি নারী কল্যাণের দিক থেকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাইছি, এই কুলটি বিধানসভার আসন্ন নির্বাচনে মেয়েদের জন্য কি ভাবনা আপনার রয়েছে, দলের কি ভাবনা রয়েছে? আমাদের ভাবনা যোগীজির মতন ভাবনা আছে, সোজাসুজি। আমরা বর্ষাকালে দেখলাম 4 জন ছিটকা দিয়েছিল মেয়েদের, স্কুটিতে যাচ্ছিল, পরের দিন পায়ে গুলি করে সবাইকে ভিতরে করা হলো। পশ্চিমবাংলায় সেটাই চায়। পশ্চিমবাংলা আমাদের মেয়ে, আমাদের মা বোনের রক্ষা আমরা চাই, ওদের সম্মান ফিরে আনতে চাই। পশ্চিমবাংলায় ভয়ক্রান্ত, কি বলছে মুখ্যমন্ত্রী, 7টার পরে ওদের বেরোনোর দরকার নেই। ইউপিতে রাত্রে 2টার সময় স্কুটি চালায়। আপনার কি ওখানে এখন ইন্ডিয়ান মেয়েগুলো আর্মিতে আছে, এয়ারফোর্সে আছে, নেভিতে আছে, তারা এমন কোনো জিনিসে নেই যারা কম্পিট করছে না। ওয়েদার ইট ইজ স্পোর্টস এন্ড এনিথিং, দে আর কম্পিটিং উইথ দ্য মেল পিপলস। তো এখন তো ওদেরকে পুরোপুরি 50% তারা, ওদেরকে পুরো সুযোগ দেওয়া, তারা সুরক্ষা না থাকলে কি করে? যদি হসপিটাল রাত্রেবেলা নাইট ডিউটি আছে, 7টার পরে বেরোবেন না, তো হাউ দে উইল ডু দ্য নাইট ডিউটি? ডক্টর পোদ্দার, আপনি এই কথা যেমন বলছেন, তার সাথে সাথে আমি আপনার কাছে এটাও আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি একজন নির্বাচিত প্রতিনিধি, এবারের ভোটের প্রার্থী, এবং ভারতবর্ষের সুশিক্ষিত যে পর্যায় হয়, লেভেল ওই 2-3% মতো, আপনি সেই ক্যাটাগরির মানুষ। আপনি যখন বলছেন যে কেউ এরকম করলো, পরের দিন তাকে শুট করে দেওয়া হলো, পায়ে গুলি করা হলো বা গুলি করা হলো, এনকাউন্টার, ডু ইউ সাপোর্ট ইট? ডেফিনেটলি। যে যেভাবে কাজ করবে তাকে সেভাবে শাস্তি দিতে হবে, না হলে সমাজ শুধরাবে না, কোনোদিন শুধরাবে না। যদি আপনি ওদেরকে প্রোটেকশন দেন। No, why protection? We are not talking about protection. The You support encounter. No. As far as the things are concerned, in West Bengal, they need encounter. খুব কড়া মন্তব্য। আমি
এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বলতে চাইছি না। আমি যেটা আপনার কাছে বলতে চাইছি, এবারের নির্বাচনে, গতবারের নির্বাচনে যখন ফল প্রকাশ হয়েছিল আমরা দেখেছিলাম মার্জিনটা কিন্তু খুব কমই ছিল এবং কাঁটে টক্কর যেটাকে বলে সেটাই ছিল। এবারের নির্বাচনে কি চিত্র হতে চলেছে বলে আপনি মনে করেন? উল্টিতে আমরা জিতবো, কিন্তু লড়াই আছে, শেষ বিন্দু শেষ ইঞ্চ অব্দি লড়াই করতে হবে। আমি মনে করব যে হালকাভাবে নিলে চলবে, সেটা চলবে না। যুদ্ধ আছে। আর অন্য কথা বলি, মার্জিন কম ছিল, ওই মোটামুটি রেজাল্ট পাওয়ার পরে আমার প্রতিদ্বন্দ্বী ছেড়ে চলে গিয়েছিলেন ভালোবাসা হিসাবে। উনি আবার রিকাউন্টিং অমুক তমুক কিছু বললেন না। আমাকে 3.5 ঘন্টা পরে 4 ঘন্টা পরে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটা আলাদা কথা। একটু ইন্টারাপ্ট করছি, দেখুন লড়াই আর এখন হচ্ছে T20-র জামানা। তো এখানে 1 রানে জিতলেও সেটা জিত, 100 রানে জিতলেও সেটা জিত। আমি সে কথাটা বলছি না। আমি আপনার কাছে যেটা জানতে চাইছি, এবারের নির্বাচনটা কোন কোন আঙ্গিক থেকে গতবারের থেকে আরো হাড্ডাহাড্ডি হতে চলেছে, নাকি মার্জিন বাড়বে? আপনি 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 কি অনুমান করছেন? কারণ আপনার তো ডেফিনিট মার্জিন বাড়বে। মানুষের ভিতরে একটা বিরাট ক্ষোভ আছে। এক বিশেষ সম্প্রদায়কে তোষণ করছে মমতা ব্যানার্জি। পুরো পশ্চিম বাংলায় তোষণ হচ্ছে। কলকাতায় যখন শুক্রবারে যাই তো মনে হয় না আমরা পশ্চিম বাংলায় আছি, মনে হয় ঢাকা কি লাহোরে আছি। এই রকম চলতে দেব না। আপনি হেলমেট পরে যাবেন, পুলিশ আপনাকে আটকাবে, ট্রাফিক আপনাকে আটকাবে, লাইসেন্স দেখান। জালি টুপি পরে গেলে আপনাকে কেউ এখান থেকে কলকাতা অবধি আটকাবে না। এখানকার মূল সমস্যা যা কিছু আমরা এখনো পর্যন্ত উল্লেখ করলাম, এর বাইরে আর কোনো সমস্যার কথা কি আপনার মনে হয় যেটার দিকে বিশেষ নজর দেওয়া উচিত? বিশেষ নজর তো আমার প্রতিদ্বন্দ্বী আসানসোল থেকে। আসানসোলে বস্তিন বাজারে একটা দুর্গা মন্দির আছে, বছরে 4 দিন খুলে, সপ্তমী অষ্টমী বিজয়া নবমী বিজয়া, 361 দিন বন্ধ। কেন পশ্চিম বাংলায় যেখানে পুরো শক্তিদেব তৃণমূল আছে, আসানসোলে একটা মন্দির কেন বন্ধ? তার উত্তর ওদের কাছে আছে। এটা গেল একটা ইস্যু। আর তো ডেলি কালীমায়ের মুন্ডু কেটে নিয়ে যাচ্ছে, কালীমাইকে যে মানে ভ্যানের ধরে নিয়ে যাচ্ছে, এই অবস্থা সব তো দেখছে। চারদিকেই তো এই অরাজকতা। মানুষ তো পিসে নেই যে পিসফুলি থাকতে পারবে। সন্তান বাইরে গেছে কাজ করতে, ফেরত আসবে কি আসবে না, মা আশঙ্কিত থাকে। যখন ছেলে ফিরে যায়, মেয়ে ফিরে যায়, তখন তারা শান্ত, চলে এসছে বাড়ি। এই তো পশ্চিমবাংলার অবস্থা। ডক্টর পোদ্দার, প্রথম যখন তৃণমূল ক্ষমতায় আসে, সেই নির্বাচনের পর 5 বছর পেরিয়ে যাওয়ার পরই কিন্তু কোথাও লক্ষ্য করছিলাম সমর্থকদের মধ্যেই চিন্তা ভাবনা হচ্ছিল যে আমরা আবার নাও ফিরতে পারি। ফিরলো, যা সিট পেয়েছিল তার থেকে আরো বেশি পেল। তার পরের বার আবার ওই এক অবস্থা, ফিরলো, আরো বেশি সিট পেল। এবারও শোনা যাচ্ছে একটা যাই নাই এরকম ব্যাপার। এবারও কি সেটাই হবে? বামপন্থী আপনি কোনোদিন ভেবেছিলেন চলে যাবে? মমতার 50% সিটের লোক ছিল না, পোলিং এজেন্ট ছিল না 50% বুথে, কি করে চলে আসলো? স্পষ্ট। তার মানে এটা আপনার সেই প্রশ্নের উত্তর যেটা আমি এখনো করিনি আপনাকে, যে অনেকে বলছে বুথ পর্যায়ে সংগঠন এখনো দুর্বল আছে বিজেপির অনেক জায়গায়। তো এটা তারই কাউন্টার কি যে বুথে না, আমাদের ওদের থাকে শক্ত সংগঠন আছে, ওদের কাছে অসুর শক্তি বেশি আছে, গুন্ডা বেশি আছে। সেটা আমরা চাই না পশ্চিমবাংলাকে সেই ইজম করতে। যদি সেভাবে লড়ে তো আমরা এবার সব দিক থেকে প্রস্তুত আছি, মানে সব রকম লড়াই, সব দিকে প্রস্তুত আছি। ডাক্তার হিসাবে বলছি, যা ওরা চালাবে সেই আমরা চালাবো। আচ্ছা, একটা অন্যরকম প্রশ্ন, সেটা যদিও সরাসরি কুলটি বিধানসভার সঙ্গে যুক্ত নয়। ধরুন বিজেপি জিতলো, ক্ষমতায় এলো, ফেসকে মানে মুখ্যমন্ত্রীর পদের দাবি, এটা বিজেপিতে হয় না। আপনি মধ্যপ্রদেশে থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে সমস্ত স্টেটে দেখেছেন। ইট ইজ এ কম্বাইন্ড অ্যান্ড কম্পোজিট ফাইট, অ্যান্ড ফাইনালি দ্য জিতার লোক और যারা সেন্ট্রাল লিডারশিপ বসে এটা ঠিক করে হু উইল বি দ্য ফিটেস্ট ম্যান টু মনিটর দ্য ওয়েস্ট বেঙ্গল। যেমন যোগীজির তো কোনো পিকচার ছিল না। তাহলে কি এখানে এমন হতে পারে যে পিকচারে আছে এমন কেউ নাও হতে পারে? ইয়েস, ডেফিনেটলি। কে হতে পারে? মানে এখন তো আমাদের ফেস শুভেন্দুদা আছে,
আর কেন্দ্রীয় নেতৃত্ব ডিসাইড করবে হু উইল বি দ্য চিফ মিনিস্টার। এটা আমাদের চিন্তার বিষয় নেই। আমরা ইলেকশন লড়ছি, আমরা এমএলএ আছি, এমএলএ উইল ডিসাইড অ্যান্ড পার্টি উইল ডিসাইড। পার্টি আমাদের সুপ্রিম। যে কোনো যুদ্ধের জন্য একটা সোয়াট অ্যানালিসিস করতে হয়। আপনাদের সোয়াট অ্যানালিসিস করতে গিয়ে উইকনেস কি খুঁজে পাচ্ছেন? স্ট্রেংথের কথা তো বললেন অনেক। লোক আমাদেরকে উল্টে দেওয়ার যতটা শক্তি অত শক্তিতে ভোট দিতে রাজি আছে। আমাদের একটুকু কর্মীদের ভিতরে যে শিথিলতা ভাব আছে তাদেরকে চাঙ্গা করতে হবে, আর কিছু নেই। লোক তো ঢেলে দিতে রাজি আছে। থ্রেট কিছু নেই। ও থ্রেট ওরা করবে তো আমরাও করবো, তাতে কি আছে। প্রত্যেকবারই নির্বাচনে আমরা দেখেছি যে অনুসূচিত জনজাতি এটা একটা বড় ইস্যু হয়, মাইনরিটি ভোট একটা বড় ইস্যু হয়। আপনার এই বিধানসভা আসনেও তো অনুসূচিত জনজাতির ভোটার আছেন প্রচুর, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? বলার উদ্দেশ্য তো অনেকটা আছে। সংবিধান নির্মাতা ডক্টর ভীমরাও আম্বেদকর, ওনার কাছে 22টা ডিগ্রি ছিল। আজ অব্দি ভারতবর্ষে 22টা ডিগ্রি কেউ অর্জিত করতে পারেননি। দুবার উনি পার্লামেন্ট ইলেকশন লড়েছিলেন, আর দুবারই নেহরু ওনাকে পার্লামেন্টে ঢুকতে দেয়নি। ওনার ইলেকশন এজেন্ট ছিলেন বিএমএস এর সংস্থাপক দত্তপন্ত ঠেঙ্গড়িজি। আমরা ইস্কো রোডে, নিয়ামতপুর और ওই রোডে জাংশনে ডিআইসির ইন্সপেকশন হলো। মেকন ইন্ডিয়া যে রোড বানাচ্ছে তারা কোম্পানির লোক ইন্সপেকশন করলো। all the officers have inspected the site and they had allotted and sanctioned 8.5 lakhs rupees to erect the statue of Dr. Bhimrao Ambedkar. 5.5 ফুটের প্ল্যাটফর্ম হবে, 6 ফুটের ব্ল্যাক মার্বেলের এই স্ট্যাচু হবে। তারা কিন্তু ডক্টর আম্বেদকরের যারা বিরোধী, হাতে সংবিধান নিয়ে যারা ঘুরে, ভিতরে সংবিধান আছে কি না, কি আছে খাবার জিনিস আমরা জানি না, তারা বিরোধ করলো। পশ্চিমবাংলায় কোটা মন্ত্রী এসসি এসটি আছে আমাকে জানান। একটা ললিপপ দিয়ে ওদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটে প্রত্যেক জাতের এসসি যত জাত আছে সব জাতের মন্ত্রী আছে। সে বিহার হোক, ঝাড়খণ্ড হোক, ইউপি হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক। শুধু পশ্চিমবাংলায় এই ললিপপ দেওয়াটা এটা আর চলবে না। বিজেপি আসলে সমস্ত লোক নিজের অধিকার পাবে। বাবা সাহেবের আম্বেদকরের মূর্তি ইলেকশনের পর লাগাবো, কার ক্ষমতা আছে তো দাঁড়াবে। এবার তো টিএমসির লোক, তারা বাবা সাহেবকে বলে আমরা বাবা সাহেবকে মানি, তারাই বিরোধ করে বাবা সাহেবকে মূর্তি লাগাতে দিল না। শাসক দল বারবার করে বলে যে বিজেপি আমাদের এখানকার সাথে, আমাদের এখানকার সংস্কৃতির সাথে, বাংলার সংস্কৃতির সাথে খুব একটা খাপ খায় না। এর উত্তরে আপনি কি বলবেন? বিজেপির সংস্কৃতি বাংলার সংস্কৃতি এক নয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলা বাংলারই ছেলে, ও উনি সংস্থাপক জনসংঘের, তারপরে বিজেপি হয়েছে। যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভিতরে ত্রুটি থাকে তখন তো আমাদের বলার কিছু নেই। এটা একটা মানে লোকের মাথার ভিতরে খাওয়াবার একটা চেষ্টা। বাইরের লোক, বাইরের লোক, বাইরের লোক, বাইরের পার্টি, বাইরের পার্টি। কিসের বাইরের পার্টি? আপনার কি উপর থেকে এসেছিলেন? আপনার কি ধোয়া তুলসী পদ? ইউ আর বর্ন ফ্রম দ্য কংগ্রেস। যখন সংবিধানে আপনি স্পিকারের উপর কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিলেন যে 1 কোটি বাংলাদেশি পশ্চিমবাংলায় আছে, এখন বলছেন একটাও নেই। দিস ইজ দ্য ভোল্ট ফেস, টার্ন অ্যারাউন্ড 180 ডিগ্রি। পার্লামেন্টে যে লোক বলছে মন্ত্রী হিসাবে, পার্লামেন্টে যে সাংসদ হিসাবে বলছে, আজকে সে জিনিসটা মানতে রাজি নয় মুখ্যমন্ত্রী হিসাবে। ইউ জাস্ট ইমাজিন, একটা মানুষের কাছে কি গল্প যাবে, মানুষ কি বুঝবে? আরেকটা ছোট্ট এক্সপ্লেনেশন আপনার কাছে চাইব, সেটা হচ্ছে যে সব টেররিস্টই সংখ্যালঘু, সব সংখ্যালঘুই কিন্তু টেররিস্ট নয়। হোয়াট ইউ সে? না, ডেফিনেটলি। মানে আগে আমাদের এটা ছিল কি যাদের লেখাপড়া নেই তারা টেররিস্ট, বাট আই ডিসএগ্রি উইথ দিস। যারা বেশি লেখাপড়া তারাই টেররিস্ট আছে। আমি কিন্তু লেখাপড়া নিয়ে প্রশ্নটা করিনি, সংখ্যালঘু নিয়ে প্রশ্নটা করেছি। সংখ্যালঘু তো ডেফিনেটলি অল আর নট টেররিস্ট, ওদের ভিতরে টেররিস্ট আছে। ম্যাক্সিমাম টেররিস্ট বিলংস টু এসসি। এই চিন্তা ভাবনাটা তো
বিজেপির তরফে কখনো প্রচার হয়নি, প্রকাশিত হয়নি? এ তো আমাদের প্রাইম মিনিস্টার বলে এই কথাটা সবসময় মানুষ। সেটারই explanation আপনার কাছে? ইয়েস ইয়েস, আমার প্রাইম মিনিস্টার সবসময় বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, এটাই ভারতবর্ষ। উনি তো রামপুরে ঘটনা বলছি, 4টা বুথ, 3600 ভোট ছিল, 3500 ভোট পোল হয়েছে, 3490 ভোট সপা পেয়েছে। ওখানে 600 বাড়ি মুসলিম কমিউনিটিকে দেওয়া হয়েছে, সমস্ত ফ্যাসিলিটি তারা পেয়েছে। এখানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট মুদ্রা যোজনা, লোন যোজনা দেয়, আমাদের বাড়ির লোক তো লাইন দেয় না, ওরা লাইন দিয়ে প্রথমেই নিয়ে নেয়, শেষ। তো আমরা তো বলি না ওদেরকে দেবো না। ডক্টর পোদ্দার একজন শিক্ষিত মানুষ, খুব সুচতুরভাবে কিন্তু প্রশ্নটার উত্তর দিলেন। যাই হোক, চলে যাব পরের প্রশ্নে। এক্সপ্রেস নিউজে আপনারা সাক্ষাৎকার দেখছেন ডক্টর অজয় কুমার পোদ্দারের, এবং যিনি কুলটি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক এবং আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীও। আপনি এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে যদি কুলটি বিধানসভা আসনের যারা ভোটার তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, বলুন 2 মিনিট। সমস্ত ভোটারদেরকে নমস্কার, কুলটিবাসীকে নমস্কার। আপনাদের জন্য যত সম্ভব বিজেপির যে ঘোষণাপত্র আসবে সে অনুযায়ী আমরা কাজ করি। যে আপনাদের ঘোষণাপত্র থাকে প্রত্যেক স্টেটে, সে আমরা বিদ্যুৎ মাত্র এদিক ওদিক হই না, তো সেটা মোদিজির গ্যারান্টি, মানে 100% গ্যারান্টি। পশ্চিমবাংলার মতন গ্যারান্টি নেই। মা মাটি মানুষ, মা নেই, মাটি নেই, মানুষ নেই, সব 3 দিকে হয়ে গেছে। মাকে কেটে দিয়েছে, মানুষ শেষ, মানুষ হারা হয়ে গেছে। সেরকম বিজেপি যখন বলে এটা মোদির গ্যারান্টি, মানে এই ভাঙা ঘর, টুটা ঘর, মাটির ঘর কোনো দেখতে পারবেন না। প্রত্যেকটা বাড়িতে জল, প্রত্যেকটা বাড়িতে খাবার জল, রোড, লাইট, স্কুল, ইনফ্রাস্ট্রাকচার, কলেজ, মহিলা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই সমস্ত জিনিস লেখাপড়ার পশ্চিমবাংলা 1 নম্বরে ছিল ভারতবর্ষে। IAS and IPS অফিসার পশ্চিমবাংলার পুরো ভারতবর্ষে 60% একা পশ্চিমবাংলা থেকে ছিল। এখন কোথায়? এখন তো 0। তা আমরা ওই ফেরত নিয়ে চলে আসবো পশ্চিমবাংলাকে, যেখানে পশ্চিমবাংলা ছিল। ডক্টর পোদ্দার, আপনি একজন সফল স্টুডেন্ট, আপনি একজন সফল চিকিৎসক, ভালো লাগা আছে নিশ্চয়ই। বিধায়ক হিসেবে আপনার ভালো লাগার মুহূর্ত কোনটা, সফলতা কোনটা, কি মনে করেন? সফলতা বলে কিছু নেই। পশ্চিমবাংলার বিরোধী বিধায়ক হওয়া মানে অনেক কষ্টের বিষয়, অনেক দুঃখের বিষয়। বিধায়ক হওয়াটা অনেক লোক মানে কিভাবে আনন্দ পায় আমি জানি না, ওই আনন্দ আমরা কোনোদিন পাইনি। ডিউটি টু সি নট টু টাচ, এরকম ব্যাপার। ইয়েস, পশ্চিমবাংলায় বিরোধী পক্ষের বিধায়ক হওয়া মানে অনেক কষ্টের ব্যাপার। এখানে ওই যে এখানকার গভর্নমেন্টের কোনো জায়গা আছে, ওখানে আমরা পা দিতে পারবো না। তার মানে বিধায়ক হিসেবে আপনার ভালো লাগার মতন কোনো মুহূর্ত এখনো তৈরি হয়নি, সবটাই খারাপ লাগা? না, ডেফিনেটলি লোকের কাছে যাওয়াটা লোকের ভালোবাসা। ডাক্তার হিসাবে, বিধায়ক হিসাবে সেটা আমার পাওনা। না, চিকিৎসক হিসেবে তো আপনার কাছে, আপনার এমনিতেই গ্রাহ্যতা অনেক বেশি আর 5 জনের থেকে, তো সেখানে বিধায়ক হিসেবে আমি জানি বিধায়ক হিসাবে লোকের ভালো লাগা মুহূর্ত কি, মানে অ্যাচিভমেন্টটা কি? আমার ভালো লাগাটা আমাদের মানে আমাদের যে গ্রামের লোক, ওদের যে ভালোবাসা, সমস্ত আমাদের যে কুলটি নগরবাসীদের ভালোবাসা, এটাই আমার পাওনা। আপনি বললেন পশ্চিমবঙ্গে বিরোধী বিধায়ক হওয়াটা খুব দুঃখের ব্যাপার, মনোকষ্ট কিছু আছে, মনস্তাপ আছে, এটা করতে পারিনি, এর জন্য খুব খারাপ লাগা? যারা বলছে ওদের কাজ করতে পারিনি, জল বাড়ি বাড়ি দিতে পারিনি, রোড দিতে পারিনি, স্কুল দিতে পারিনি, কলেজ দিতে পারিনি, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে একটা মহিলা কলেজ নেই, তো এই দুঃখ তো থেকেই যাবে। লোক যে বলছে, মানে পণ্ডিত কাকে বলে? পর পীড়িতা ইতঃ পণ্ডিতা। যে অন্য লোকের ব্যথা নিজের মতন ব্যথা বুঝতে পারে সেই পণ্ডিত। তো যদি আমার ভিতরে ব্যথা না থাকে, তো আমি লোকের ব্যথাটা কি করে দেখব? তো আপনি যদি ওই ব্যথা নিয়ে যাবেন, তো চোখে জল পড়বে, যেই পাড়ে যাবেন। এবারও মনে হয় না কি ব্যথাটা সেরকম থেকে যাবে, নাকি আপনি বলছেন যে মনে একটু আনন্দ আসবে এবার জয়ের পর? ডেফিনেটলি এবার তৃণমূল ধুলিসাৎ হয়ে যাবে। কি পজিশন হবে বলুন তো, আপনার প্রেডিকশনটা কি অ্যাজ পার সিট কনসার্ন? 200+।
আমরা ডক্টর পোদ্দারের কথা শুনছিলাম এবং ডক্টর পোদ্দার যে কথা বলছেন যে বিজেপি ক্ষমতায় আসছে এবং একজন বিরোধী বিধায়ক হিসেবে তার মনে যে আক্ষেপগুলো গত 5টা বছর ছিল এবার হয়তো সেটা থাকবে না, তাই তো ডক্টর পোদ্দার? এবং 200-র উপরে বিজেপি আসন পাবে, তৃণমূল ধূলিসাৎ হয়ে যাবে। সে তো 4 তারিখের পর আমরা বুঝতে পারবো, কারণ এই উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। আমরা কথা বলছিলাম পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার বিদায়ী বিধায়ক এবং এবারের নির্বাচনে কুলটি থেকেই বিজেপির প্রত্যাশী, তার সঙ্গে কথা বললাম, তার মতামত শুনলাম বাংলার ভোট যুদ্ধে। আপনারা এই অনুষ্ঠান দেখছেন এক্সপ্রেস নিউজে, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। আজ এ পর্যন্তই, নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।